ধারা ভয় পেয়ে এক কদম পিছিয়ে গেল। তা দেখে শব্দ করে হেসে উঠল শুদ্ধ। ধারা চোখ ছোট ছোট করে তার হাতের রাজহাঁসটি শুদ্ধর দিকে বাড়ালো। শুদ্ধও একটু পেছালো। ধারা খিলখিল করে হেসে উঠল। এরকম খানিক খুনসুটির পর ধারা ওর হাতের ফোন নিয়ে ক্যামেরার টাইমার সেট করে বলো, আসো রাজহাঁসগুলোকে নিয়ে ছবি তুলি। কি সুন্দর! তুমি তোমারটা ধরে রাখবা, আমি আমারটা ধরে রাখবো। এই বলে একটা উঁচু জায়গা দেখে ফোন রেখে দিয়ে ধারা শুদ্ধর পাশে রাজহাঁস নিয়ে দাঁড়ালো। একটু ভালো মতো পোজ নিয়ে যখনই ঠিক হতে যাবে তখনই শুদ্ধ হঠাৎ নিজের কাঁধ দিয়ে ধারাকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ধারাও চোখ বড় বড় করে শুদ্ধকে একইভাবে ধাক্কা দেয়। একটার পর একটা দুজনে এমন ধাক্কাধাক্কির মাঝে শুদ্ধ হঠাৎ ধারার কাঁধে হাত রেখে তাকে নিজের একদম কাছে ঘেঁষে দাঁড় করায়। ধারা বুড়ো কুঁচকে শুদ্ধ দুষ্টুমি ভরা মুখটার দিকে তাকায়। একের পর এক এভাবেই তাদের খুনসুটি মাখা মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী হতে থাকে। ছবি তোলা শেষে একটা জলের ডোবার কাছে গিয়ে দুজনে হাতের রাজহাঁসগুলো উড়িয়ে ছেড়ে দিল। রাজহাঁসগুলো তাদের শুভ্র ডানা চাপটে পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে বেরালো। ধারা আগে আগে চলে যেতে লাগলে পেছন থেকে দৌড়ে গিয়ে ধারার কাঁধে হাত তুলে দিয়ে হাঁটতে লাগলো শুদ্ধ। মাঠ ভরা চারিদিকে এখন সর্ষে ফুলের ছড়াছড়ি। তার মধ্য দিয়ে যাবার সময় কিছু ফুল ছিঁড়ে শুদ্ধ ধারার কানে গুঁজে দিল। ধারা লাজুক হেসে শুদ্ধকে মৃদু ধাক্কা দিয়ে সরাতেই আবারও ধারাকে ধরে ফেলল সে। পাশ দিয়ে খড়কুটোর স্তূপ নিয়ে যাওয়া একটা ইঞ্জিন চালিত গাড়ি ধরে হাঁপিয়ে উঠে দুজনের ঘা এলিয়ে দিয়ে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সাদা তুলোর পেজর মতো মেঘে ভেসে বেড়ালো নীল আকাশের দিকে স্বপ্ন নিয়ে। তাকিয়ে রইল তারা। সময় গড়াতে লাগলো। শীত পেরিয়ে বসন্তের হাওয়ায় গুঞ্জন শুরু হলো। সবুজ ধানের রং পাল্টে সোনালি রং ধারণ করতে লাগলো। একসময় সেই সুদিন এসে ধরা দেয়। শুদ্ধ পেয়ে যায় যা সে করতে চেয়েছিল। অবশেষে একটা নতুন জাতের ধান সে উদ্ভাবন করে ফেলে। তার ক্ষেত উপচে ভরা। উচ্চ ফসনশীল ধান তারই সাক্ষ্য দেয়। সমগ্র গ্রামবাসীকে তাক লাগিয়ে দেয় সে ধান। এত অল্প জায়গার মধ্যে এত ঘন, এত অধিক ফলনের ধান তার আগে কখনো দেখেনি। অন্যান্য ধানের শীষে যেখানে 150 থেকে 160টি দানা থাকে সেখানে এই ধানের শীষে 700 থেকে 750টির মতো দানা। মাত্র 1 বিঘে জমিতেই ধান হবে 43 মণের মতো, যা সাধারণ ধানের তুলনায় 3 গুণ। তার উপরে এই গাছ অন্যান্য গাছের তুলনায় অনেক শক্ত ও মজবুত, যার ফলে ঝড় বৃষ্টিতেও সহজে হেলে পড়ে না। পোকামাকড়ের সংক্রমণও খুব কম আর অধিক ফলনশীল। কৃষকদের বিস্ময়ের সীমা থাকে না। এত বছর ধরে তারা ধান চাষ করে এসছে, এমনটা তো কখনো দেখেনি। শুদ্ধর আনন্দ আর দেখে কে? পুরো বাচ্চাদের মতো মাঠ ভরে নেচে গিয়ে খুশিতে লাফাতে থাকে। বারবার ধারার কাছে এসে দেখাতে থাকে সে পেরেছে, তার এতদিনের পরিশ্রম সার্থক। খুশিতে ধারার চোখে পানি ভরে আসে। মুখে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুধু শুদ্ধর পাগলামি দেখতে থাকে। শুদ্ধর উদ্ভাবিত সেই নতুন জাতের ধান তাদের জীবনের মোড় অভাবনীয়ভাবে ঘুরিয়ে দেয়। দূর দূরান্ত থেকে লোকজন শুদ্ধর ক্ষেতে ধান দেখতে আসলো। ধানের ফলন দেখে তারা সবাই বিস্মিত। খবর পেয়ে কৃষি বিভাগ থেকেও লোক আসলো। তারা খুব প্রশংসা করলো। কিছু ধান সংগ্রহ করে পাঠানো হলো গবেষণাগারে। এ নিয়ে কিছু পত্রপত্রিকায় লেখালেখি হলো। যেমনটা দেখা যাচ্ছে, প্রতিবার এই ধানের ফলন যদি এমনই হয় তাহলে কৃষকদের জন্য ব্যাপক লাভজনক হবে এই ধান। উৎপাদনে খরচ কম, সারের অধিক প্রয়োগে প্রয়োজন হয় না, খুবই উচ্চ ফলনশীল। ধান কাটার পর দেখা গেল অনুমানের চাইতে পরিমাণ বেশি। রান্না করে দেখলে এই ধানের ভাতও সুস্বাদু। অন্য চালের তুলনায় চিকন। শুধু ধান বিক্রি করে মাত্র 1 বিঘাতেই 5 লাখের মতো আয় করল। মোট 1.5 বিঘার মতো সে এই ধান চাষ করেছিল। লাভ হলো প্রচুর। কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেল। শুদ্ধ অনেকের মাঝে বিনা টাকায় ধানের বীজ দিতে লাগলো। সে চায় সবাই এই ধান লাগিয়ে সফল হোক, কৃষকদের দরিদ্রতা ঘুচে যাক। কৃষি অধিদপ্তর থেকেও এই পরিকল্পনা করা হলো। তারা ধান গবেষণায় পাঠিয়েছে। মোক্ষম ফলাফল আসলে তারা এই ব্যাপারে আরও বিশদ ব্যবস্থা গ্রহণ করবে। তাদের এখন দেখার বিষয় এই ধান সব মৌসুমে চাষ করা সম্ভব কিনা, আর প্রতিবারই এরকম বাম্পার ফলন হবে কিনা। যদিও এবার এই ধান চাষ তাদের পর্যবেক্ষণে ছিল না, তাই ঠিক করা হলো পরের বার শুদ্ধকে এই ধান আবারও চাষ করিয়ে তারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্যবেক্ষণ রাখবে। যদি ফলাফল আশাজনকভাবে হয় তাহলে এই ধানের বীজ বাংলাদেশের সকল কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।
আর এই ধান চাষের প্রশিক্ষণও দেওয়া হবে। তার আগে শুদ্ধ একটি কৃষি ক্লাব গঠন করে সপ্তাহে একদিন গ্রামের সাধারণ কৃষকদের কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার আর অধিক ফলনের চাষাবাদের বিভিন্ন পদ্ধতি নিয়ে শেখাতে থাকে। শুদ্ধর নাম অনেকটা ছড়িয়ে যায়। অনেক স্থান থেকে ইন্টারভিউ নিতে আসা হলো তার। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন শিক্ষিত যুবকের কৃষিতে হাত আর নতুন উদ্ভাবন সাধনের জন্য ব্যাপক সাড়া পেল। সে বছর শুদ্ধর ফলের খামারও ব্যাপক লাভ হলো। ব্যাংক থেকে নেওয়া লোন ধীরে ধীরে শোধ করে দিল সে। তার উপরে খানিক সঞ্চয়ও হতে লাগলো। সবাই বলতে লাগলো শুদ্ধ সোনার কপাল। কিন্তু এই সোনার কপাল অর্জনের পেছনে কতটা আত্মত্যাগ আর পরিশ্রমের চাপ আছে তা বোধগম্য হলো খুব কম লোকেরই। এর পরের সময়গুলো খুব দ্রুত কাটতে লাগলো। এর মাঝে অনেক কিছুই পরিবর্তন হলো তাদের জীবনধারাও। গ্রামে তাদের সেই দোতলা ঘর পুরনো হতে হতে একসময় থাকার অযোগ্য হয়ে পড়ল। শহরের শাখায় সেই সময় শুদ্ধর কাজের চাপও ভীষণ বাড়তে লাগলো। ধারার কলেজে যেতে সুবিধার, শুদ্ধর কাজ সবকিছু মিলিয়ে সার্বিক বিবেচনা নিয়েই তারা মূল শহরের মধ্যে একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলো। শুদ্ধর মস্তিষ্ক তুখোড়, সাথে সে প্রচণ্ড পরিশ্রমীও। কাজ এবং কাজের পদ্ধতি দুটোই সে ভালো মতো বোঝে। তার বিচক্ষণ ভাবনার সাথে সে সঠিক পন্থাই অবলম্বন করতে থাকে। আস্তে আস্তে তার কাজের পরিধি বাড়তে লাগলো। লাভের অংশ দিয়ে সে ফলের খামারের পরিসর আরও বৃদ্ধি করলো। আরও নানা জাতের ফলের চাষ বাড়ালো, সেই সাথে আরও লোক নিয়োগ করলো। বিচক্ষণতার সাথে অর্থের সঠিক প্রয়োগ ঘটালো শুদ্ধ জানত। তথাপি শুধু লাভ বৈকি আর ক্ষতি তার হলো না। এরপর সে নিজের পুঁজি আর ব্যাংক থেকে আরও কিছু লোন তুলে সে তার খামারের টাটকা ফলের রস প্যাকেজজাত করার একটি ছোটোখাটো ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নিল, যেখানে কোনো ভেজাল মেশানো হবে না। দেশের মানুষ যেন নির্ভেজাল বিশুদ্ধ ফলের রস গ্রহণ করতে পারে, সেই সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে একা তার পক্ষে এত বড় উদ্যোগ নেওয়া সম্ভব না। তাই সে অন্য একজনের সাথে শেয়ারে এই প্রজেক্টে নামার প্রস্তুতি নেয়। আর সেই অন্য একজন আর কেউ নয়, বরং ধারার ছোট চাচা শাহেদ। সেদিনের পর থেকে সময়ের সাথে সাথে আত্মীয়তার সম্পর্কে সব ঠিক হয়ে যায়। সেই শাহেদ শুদ্ধ পরিকল্পনাকে নিখোঁজ বেকুবের কাজ ছাড়া আর অন্য কিছু ভাবত না। এখন সেই শাহেদই শুদ্ধর কাজের গতি আর সাফল্য দেখে নিজ থেকে সেদের শুদ্ধর ফ্যাক্টরিতে 30% শেয়ারে হিসেবে থাকার অফার দেয়। শুদ্ধ মুচকি হেসে পেছনে সব ভুলে সব স্বাভাবিক করে নেয়। একটার পর একটা সুযোগ এসে শুদ্ধর হাতে ধরা দিতে থাকে। সাফল্য ত্বরান্বিত হয়। এরপরে কেটে যায় আরও একটি বছর। সিএনজি থামতেই ধারা মাথা বের করে আশপাশটা দেখে নিল। আকাশ আজকে একদম ঝকঝকে, মেঘের ছিটে ফোঁটাও নেই। রৌদ্রোজ্জ্বল দিন, সুন্দর। আর সুন্দর হবেই বা না কেন, আজ ধারার জীবনের একটা বিশেষ দিন। আজ তারা তাদের নতুন বাসায় উঠবে। অবশেষে শহরের মাঝে তাদের সম্পূর্ণ নিজের একটা বাসা হয়েছে। শুদ্ধর পরিশ্রমের টাকায় কেনা নতুন ফ্ল্যাট, তাদের নতুন ঠিকানা। ধারা সিএনজি থেকে নেমে দাঁড়ায়। তার পরনে ধবধবে সাদা রঙের সেলোয়ার কামিজ আর গাঢ় নীল রঙের ভারী ওড়না। চোখের সামনে লোহার গেটটার পরেই 6 তলার একটা বিশাল বিল্ডিং। তার ঠিক 4 তলাতেই ধারাদের ফ্ল্যাট। শুদ্ধ বলেছে। ধারা হাত উঠিয়ে অনুমান করা ঠিক এই অংশটুকুতে হয়তো তাদের ফ্ল্যাটটা হবে। বিল্ডিংটা এত সুন্দর, নিশ্চয় তাদের ফ্ল্যাট আরও সুন্দর হবে। চুমকের খোঁজে যাইতে মধ্যে লোহার গেটের মধ্যে ঢুকে গেছে। শুদ্ধ ঢুকতে গিয়ে দেখে ধারা না এসে উপরে তাকিয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শুদ্ধ গিয়ে ধারার হাত ধরে টেনে তার সম্বিত ফিরিয়ে দ্রুত ভেতরে নিয়ে যায়। লিফট দিয়ে 4 তলায় পৌঁছানোর পর তারা সবাই বাসার সামনে গিয়ে দাঁড়ায়। মালপত্র আগেই নিয়ে আসা হয়েছে, শুধু তাদের আশাই বাকি ছিল। শুদ্ধ চাবি দিয়ে দরজা খুলে দেয়। ভেতরের দিকে তাকিয়ে সবাই মুগ্ধ হয়ে যায়। সব ঝকঝকে নতুন, একদম পরিপাটিভাবে সাজানো। মেঝের সাদা টাইলসগুলো গ্লাসের মতো চকচক করছে। বাসা সবারই খুব পছন্দ হয়। শুদ্ধ এতদিন কাউকে আসতে দেয়নি, একেবারে সব একসাথে দেখাবে বলে। খোদেজা আল্লাহর নাম নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলে চুমকিও উৎফুল্ল হয়ে লাফাতে লাফাতে ভেতরে ঢুকে পড়ে। ধারা যখনই ভেতরে যাবার জন্য এক পা বাড়াতে যাবে, তার আগে শুদ্ধ হাত ধরে আটকে দেয়। ধারা অবাক হয়ে তাকাতে শুদ্ধ মিষ্টি করে হেসে বলে, এভাবে না, একসাথে। ডান পা আগে দিবা আর বিসমিল্লা বইলা। ধারা মৃদু হেসে শুদ্ধর হাত ধরে, তারপর বিসমিল্লাহ বলে দুজনে একসাথে পা বাড়ায়।
তাদের নতুন ঠিকানায়, নতুন যাত্রায়। ভেতরে ঢুকে ধারা আনন্দের সাথে বাসার আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখতে লাগে। সামনে আরেকটা জায়গা জুড়ে সোফা সেট বসানো, ভেতরে 4টা বেডরুম, একটা গেস্ট রুম, মাঝে ডাইনিং হল আর একটা সুন্দর রান্নাঘর। ধারা একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেই। এতদিন সেই 2 কামরার ভাড়া বাসায় থাকতে তার দম বন্ধের মতো লাগতো। গ্রামে অর্ধপাকা পুরনো ঘর থাকলেও ভেতরে খোলামেলা ছিল। যখন তখন বাইরে বের হতো, তাজা হাওয়া নিত। সেখানের ব্যাপারটাই ছিল আলাদা। এরপর তাদের যেতে হয় শহরের ভাড়া বাসায়। সেখানে জায়গাও ছিল কম, আর গ্রামের মতো অমন বেরো হওয়া যেত না। সর্বক্ষণ ঘরের মধ্যেই থাকতে হতো। গ্রামের সেই বাড়িটাকে ধারা ভীষণ মিস করত। গ্রামের সেই সুন্দর দিনগুলো স্মৃতিতে এসে তাকে উদাস করে তুলত। শুধু ভাবত আবার কবে ফিরে যাবে সেখানে। ফিরে যাবার অপেক্ষায় ধারা অধীর আগ্রহ নিয়ে বসে থাকত। কিন্তু জীবনের তাগিদেই তাদের আর সেখানে ফেরা হয় না। জীবন চলমান আর প্রচণ্ড পরিবর্তনশীল। আমাদের অগোচরেই ইচ্ছার বিপরীতে কখন কোন পরিবর্তন স্থায়ীভাবে ঘটে যায় আমরা টেরও পাই না। শুধু হঠাৎ করে ঠাড় হলে অবাক হয়ে রই। ধারা ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর আবার মাথা থেকে মন খারাপের সব কথা ঝেড়ে ফেলে। আজ সে ভীষণ খুশি, কারণ এই বাসাটাও খুব স্পেশাল। শুদ্ধর নিজের অর্জনের প্রতিচ্ছবি এটি, তাদের নিজেদের বাসা। গ্রামের বাড়িটাও তাদের হলেও সেটা ছিল দাদা শ্বশুর আমলের বাড়ি, আর তারপরেরটা তো ছিল ভাড়া বাসায়। কিন্তু এইবারেরটাই অনুভূতি আলাদা। শুদ্ধর নিজের টাকায় কেনা এটা তাদের বাসা। চোখের সামনে একটু একটু করে গড়ে ওঠা এই গৃহ, এই অনুভূতি বর্ণনাতীত। মালপত্র আগের থেকে এনে গোছানো হলেও অনেক কিছুই আবার গোছানোর মতো থেকে যায়। নতুন বাসায় কাজ কি কম? ধারা কোমরে ওড়না বেঁধে সব ঠিক করতে নেমে যায়। এতদিনে সেও পাকা গৃহিণীর মতো হয়ে গেছে। সেই নড়বড়ে অপ্টুধারা নিজের সংসার এবং নিজেই সামলায়। খোঁজোজার এখন এতে একটু বিশ্রাম হয়। ধারা সে সারাটা দিন ধরে সব গোছাগাছ করে, খোঁজোজার সাথে সাহায্য করে। সব ঠিকঠাক হতে হতে রাত হয়ে যায়। সব কাজ শেষ হলে ক্লান্ত হয়ে নিজের বেডরুমে ঢুকে ধারা। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় আয়েশ করে বসতেই হালকা গোলাপি রঙের একটা ফর্মাল শার্ট প্যান্ট গায়ে শুদ্ধ আসে। তার হাতে কিছু একটা প্যাকেটের মতো দেখা যায়। ভেতরে এসেই আশেপাশে চোখ বুলিয়ে শুধু বলতে থাকে, কি দরকার ছিল তোমার এসব করার? আমি সারাদিন বাইরে ছিলাম। শুধু তুমি শুধু শুধু একা একা এগুলো করতে গেলে কেন? একটা লোক রেখেই তো করানো যেত। ধারা বিছানায় হেলান দিয়ে বলল, নিজেদের কাজ করতে আবার লোক রাখতে হবে কেন? আর আমি তো সব একা করিনি, মাও সাহায্য করেছে। শুধু বিছানায় বসতে বসতে বলো, খেয়েছো কিছু? ধারা মাথা নাড়ালো। হাতের প্যাকেটটা খুলতে খুলতে শুদ্ধ বলো, জানতাম এই শুনবো। বিরিয়ানি নিয়ে এসেছি, তোমার না পছন্দ? হাঁ করো। ধারা মিটিমিটি হেসে মুখ হাঁ করলো। শুদ্ধ নিজের হাতে একটু একটু করে ধারাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার মাঝখানে শুদ্ধ বলল, এতটুকু কি হাঁ করো? বড় করে হাঁ করো। শুদ্ধ কথা মতো ধারা বড় করে হাঁ করলো। খাবার ধারার মুখে দিতেই ধারা একটা কামড় দিল শুদ্ধর আঙুলে। আচমকা এমন হওয়ায় শুদ্ধ আঁকড়ে চেঁচিয়ে ওঠে। ধারা খিলখিল করে হাসতে লাগলো। শুদ্ধ বাম হাত থেকে বিরিয়ানির প্যাকেট বিছানায় রেখে তবেরে বলে ধারাকে কাতুকুতু দিতে থাকে। ধারা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে। একসময় খাওয়া শেষ হলে হাত ধুয়ে এসে শুদ্ধ আবারও ধারার সামনে বিছানায় বসে। সেই প্যাকেটটা আবারও টেনে নিয়ে ধারাকে বলে, তোমার হাতটা দাও তো। ধারা মজা করে বলে, কিভাবে দেব? কেটে? আমি মজা করছি না, সিরিয়াস। ধারা হাসি সংযত করে শুদ্ধর দিকে হাত বাড়িয়ে দেয়। শুদ্ধ প্যাকেট থেকে একটা লাল রঙের বক্স বের করে তার মধ্য থেকে দুটো সোনার বালা বের করে ধারার 2 হাতে পরিয়ে দেয়। ধারা অবাক হয়ে তাকিয়ে বলে, এগুলো কি? শুদ্ধ স্বাভাবিক স্বরে বলে, চুড়ি। সোনার? শুদ্ধ মৃদু হেসে বলে, না, রূপার। আমি মজা করছি না, সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি কিনেছো? না, আমাদের পাশের বাসার ভাই কিনে দিয়েছে। ধারা মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ করল। ধারার দেখা দেখি শুদ্ধ ও বিকল তেমন শব্দ করলো। ধারা বলল, কবে কিনলে? আজকে। এটা কিনতে বাইরে গেছিলাম।